This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারে এই মুহূর্তে আরো একটি বড় খবর দিই আপনাদের। বিজেপির উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল না পুলিশ। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশের দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। এবার তারা কি করবে আমি কথা বলবো, ডিটেইল জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, দেখো, বিজেপির তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জলপাইগুড়িতে যে হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে তাদের কাছে তারা আবেদন করছে যাতে 21শে জুলাই তারা উত্তরকন্যা অভিযান করতে পারে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে রাস্তায় যানজটের সৃষ্টি হবে এবং তার ফলে ওই যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যেহেতু প্রচুর হাসপাতাল রয়েছে সেখানে এই ধরনের র্যালি করতে দিলে, এই ধরনের মিছিল করতে দিলে তাহলে রোগীরা অসুবিধায় পড়বেন, সাধারণ মানুষের অসুবিধা হবে এবং সে কারণেই পুলিশের তরফ থেকে এর অনুমতি দেওয়া হচ্ছে না। পাল্টা বিজেপির তরফ থেকে বলা এই রাজ্য সরকার আদতে বিরোধীদের কোনো কর্মসূচি করতে দেয় না এবং গণতন্ত্র বিরোধী, এবং সেই কারণেই রাজ্য সরকার এই ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা জানি যে গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী স্পষ্টই করে দিয়েছেন যে 21শে জুলাই বা উত্তরকন্যা অভিযান করবেন রাজ্য বিজেপি যুব মোর্চার নেতৃত্বে, সেই কর্মসূচি হবে। এখন দেখার বিষয় যে আদালত থেকে বিজেপি এই কর্মসূচির অনুমতি পায় কিনা, সেদিকেই নজর রয়েছে সকলের। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এক্ষেত্রে প্রশাসন তার মতো করে সিদ্ধান্ত নিয়েছে, ফলে তাদের আলাদা করে কিছু বলার নেই। ধন্যবাদ। পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক্সটিতে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে, এটা মনে সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তারা তৈরি করেছে। দিনহাটার বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিশ। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। 50 বছরেরও বেশি কোচবিহারের বাসিন্দা রাজবংশী উত্তম কুমার ব্রজবাসী বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে, আর এটা গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ। অসমের বিজেপি সরকার বাংলায় এনআরসি চাপানোর চেষ্টা করছে। এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের দিকে আমরা নজর রাখছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টে একটু ডিটেলে একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করব দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা, দেখো, গতকাল আমরা জানি সাংসদ শামিরুল ইসলাম, যিনি বিষয় পরিযায়ী শ্রমিকদের মূলত বিষয়টি দেখভাল করেন, তিনি একটি পোস্ট করেছিলেন। কিন্তু আজকে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুর চড়িয়েছেন তার পোস্ট যেটা করেছেন সেখানে এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি যেটা বলেছেন যে দিনহাটা কোচবিহার দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসী, তাকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে তাকে নোটিশ করা হয়েছে, যিনি 50 বছরেরও বেশি এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাস করছেন। শুধু তাই নয়, তার যে পিতা এবং তার যে যেটাকে বলা হয় বাবার ঠাকুরদা, তাদেরও সমস্ত কিন্তু তিনি কাগজপত্র কিন্তু দাখিল করার পরেও তাকে অসমের ট্রাইব্যুনাল যে রয়েছে ফোর্স, সেখান থেকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং তাকে হাজিরা দিতে বলা হয়েছে। আর সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি রীতিমতন সুর চড়িয়েছেন এবং এই যে বিরোধী, বিশেষ করে বিজেপি এই যে বিদ্বেষমূলক অর্থাৎ বিভাজনমূলক নীতি নিয়ে চলেছে, সেটাতে তিনি আক্রমণ করেছেন সরাসরি। এর আগে আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি দীঘায় বসে এই এনআরসি সংক্রান্ত বিষয়, যেটা ডিরেক্ট এনআরসি নিয়ে আক্রমণ না করলেও 1997 থেকে যারা 1987 থেকে 2004 যাদের জন্ম হয়েছে তাদের পিতামাতার নথি দিতে হবে বলে নির্বাচন কমিশনের একটি তথ্য বলা হয়েছিল, একটা ফর্ম ফিল আপ করতে হবে, জানিয়ে মুখ্যমন্ত্রী তখনই কিন্তু সোচ্চার হয়েছিলেন। এবং গতকালে যখন এইটা দেখা গেল যে আসামেতে যে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানো হয়েছে উত্তম কুমার রাজবংশীকে, যিনি 50 বছরেরও বেশি, অর্থাৎ তার পিতা তার ঠাকুরদারও তিনি নথি দেখাচ্ছেন যে তিনি দিনহাটার বাসিন্দা, তা সত্ত্বেও তাকে বলা হয়েছে অসমে গিয়ে। বুঝতে পারছি, মানে তারপরেও কিভাবে তাকে এই নোটিশটা দেওয়া হলো। তুমি একটু সঙ্গে থাকো দীক্ষা, কারণ কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র আমাদের আরেক রিপোর্টার রয়েছেন। সুমন, এই যে কোচবিহারের বাসিন্দা রাজবংশী উত্তম কুমার ব্রজবাসী ঠিক কি অভিযোগ সামনে আনছেন, মানে তিনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? দেখো, এই উত্তম কুমার ব্রজবাসী দিনহাটার বাসিন্দা, এটা ঘটনা, এবং তিনি পশ্চিমবঙ্গের মানুষ সেটাও ঠিক,
এবং তার কাছে এনআরসির একটা নোটিশ এসছে দীর্ঘদিন আগে, সেটাও ঠিক। আর এই নথিটা এসছে আসামের কামরূপ প্রদেশ থেকে কুচবিহারের এসপির কাছে। কুচবিহারের এসপি এটা ফরওয়ার্ড করেছে দিনহাটায় এবং তাকে সেই কামরূপের সেখানে পৌঁছে দেওয়ার জন্য এই নোটিশটা সার্ভ হয়েছে। প্রশ্ন হচ্ছে এই উত্তম কুমার ব্রজবাসী তার কাছে এই নথিটা এলো কেন? অর্থাৎ আসাম সরকারের এই কামরূপ প্রদেশ থেকে তাকে এই নথিটা পাঠানো হলো কেন, এটাই কিন্তু সবচাইতে বড় প্রশ্ন। কারণ দিনহাটাতে প্রচুর মানুষের বাস, সারা কোচবিহারে অন্তপক্ষে 25 থেকে 26 লক্ষ মানুষ আছে, তাদের কাছে কিন্তু এই নথিটা আসেনি। এই জায়গাটায় উঠেছে প্রশ্ন যে কেন একজনের নামে এই নথিটা এলো। কিন্তু তিনি যেটা বলছেন যে তিনি দিনহাটা থেকে কোনোদিন বাইরে বেরোননি, তার কাছে এই নথি আসাটা একটা আশ্চর্যজনক মনে হচ্ছে। আর যেটা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে টুইট করেছেন। ফলে সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন একটাই মাত্র উপায় রয়েছে এই আসল এই আলোকটা উঠিয়ে মানে আলোকপাত করার জন্যে। অসম সরকার এই এনআরসি দপ্তর কেন তাকে এই নথিটা পাঠালো সেই বিষয়টা বুঝতে পারছি। তুমি সঙ্গে থাকো সুমন। উত্তম কুমার ব্রজবাসীর বক্তব্য আমাদের কাছে রয়েছে, কি বলছেন তিনি শুনি। এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল শুরু। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে দেখে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। জন্ম থেকেই? এখান থেকে। আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে, এখানকার নাগরিক? এখানকার নাগরিক।